নমস্কার। আমাদের গল্প রহস্যের তরফ থেকে আপনাদের সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প রহস্য। গল্প রহস্যে আজ আপনারা শুনবেন মাদার অফ ক্রাইম, আগাথা ক্রিস্টির মিস মার্পেলের টুইস্টে নাইট ক্লাব। আনসলভড মিস্ট্রিজ। বাতাসে কায়দা করে সিগারেটের ধোঁয়ার একটা বলয় ছেড়ে রেমন্ড ওয়েস্ট সচেতনভাবে আবার বলল, আনসলভড মিস্ট্রিজ। এবারে সে অত্যন্ত কৌতূহল নিয়ে চারপাশে একবার নজর ঘোরালো। একটা পুরনো আমলের পরিবর্গায় তৈরি বাড়ি, আর ঘরের আসবাবপত্রগুলো যেন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই অতি প্রাচীন কিন্তু সুসজ্জিত। যেন হঠাৎ করে মনে হয় সে মধ্যযুগে এসে পড়েছে। রেমন্ড একজন সাহিত্যিক, এই বাড়িটা তার খুব পছন্দের। এটা তার পিসিমা জেনের বাড়ি। বাড়িটা পিসিমার ব্যক্তিত্বের সঙ্গেও একদম মানানসই। রেমন্ড এবারে ফায়ার প্লেসের দিকে তাকালো। সেখানে তার পিসিমা মিস জেন মার্পেল একটা বিশাল গ্র্যান্ডফাদার চেয়ারে বসে আছেন। পরনে কালো কিংখাবের পোশাক। পোশাকের সামনের দিকটা জুড়ে মেচলিন লেসের কাজ করা, হাতে জরির কাজ করা কালো দস্তানা। তাঁর এক মাথা ধবধবে সাদা চুলের উপরে কোনো মতে একটা কালো লেসের হ্যাট বসানো। তিনি একটা সাদা উলের পোশাক বুনছিলেন। রেমন্ডের গলার স্বর শুনে তিনি তাঁর ধূসর নীল চোখের দৃষ্টি দিয়ে ভাইপোর দিকে সহৃদয়ভাবে তাকালেন। তারপরে একে একে রেমন্ডের অতিথিদের দিকে নজর বোলালেন। প্রথমেই তার নজর গেল সুদর্শন রেমন্ডের দিকে, তারপর জয়েস ল্যাম্পেরির দিকে। অত্যন্ত ছোট করে ছাঁটা ঘন কালো চুল ও কটা সবুজ চোখের মালকিন জয়েস। জয়েস পেশায় একজন শিল্পী। তারপর দেখলেন পরিপাটি করে সজ্জিত স্যার হেনরি ক্লিথারিংকে। এছাড়াও ঘরে আরো দুজন ভদ্রলোক আছেন, গির্জার বয়স্ক পাদ্রী ডক্টর পেন্ডার, রিজু খর্বকায় চশমা পরিহিত আইনজীবী মিস্টার প্যাথেরিক। মিস মার্পেল সবাইকে ভালো করে পর্যবেক্ষণ করে একটা স্মিত হাসি দিয়ে আবার আগের মতোই কাঁটা দিয়ে উল বুনতে শুরু করলেন। এবারে মিস্টার প্যাথেরিক তার স্বভাবসিদ্ধ গলা খাকারি দিয়ে বললেন, তুমি কি বললে রেমন্ড? আনসলভড মিস্ট্রি? কি হবে অমীমাংসিত রহস্যদের? কি আবার হবে? রেমন্ডের শব্দগুলো ভালো লেগেছে তাই বলেছে। রেমন্ড এবারে একটু কড়া চোখে জয়েসের দিকে তাকাতেই জয়েস খিলখিল করে হেসে উঠল। ওর চিরকালই এরকমই হামবড়া ভাব, তাই না মিস মার্পেল? মিস মার্পেল জয়েসের দিকে চেয়ে মুচকি হাসলেন, কিন্তু মুখে কোনো উত্তর দিলেন না। পাদ্রী সাহেব অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, আমাদের জীবনটাই তো একটা অমীমাংসিত রহস্য। রেমন্ড হাতের সিগারেটটা কায়দা করে ছুঁড়ে ফেলে দিয়ে চেয়ারে নড়ে চড়ে বসল। তারপর বলল, না, আমি মোটেও সেটা বোঝাতে চাইনি। আমি দার্শনিক ব্যাপার স্যাপারের কথা বলছি না। আমি বাস্তবে ঘটে যাওয়া সেই সব রহস্যের কথা বলছি যেগুলোর এখনো কেউ কোনো মীমাংসা করে উঠতে পারেনি। এবারে মিস মার্পেল বললেন, আমি বুঝতে পেরেছি তুমি কিরকম রহস্যের কথা বলছো। এই তো গতকাল সকালে মিসেস ক্যারুথাসের সঙ্গে এমনই একটা ঘটনা ঘটেছে। তিনি গতকাল বাজার থেকে চিংড়ি কিনে বাড়ি ফিরলেন। অবশ্য পথে আরও দু জায়গায় দাঁড়িয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরে দেখলেন মাছের ব্যাগটা তিনি ফেলে এসেছেন। অগত্যা তিনি আবার দোকান দুটোতে ফিরে গেলেন, কিন্তু মাছের ব্যাগটা কোথাও পেলেন না। এটা আমার কাছে সত্যিই একটা বিচিত্র ঘটনা। A very fishy story.
উত্তেজনায় মিস মার্পেলের গাল দুটো লাল হয়ে উঠেছে। তিনি বললেন, অবশ্য এর পেছনে অনেকগুলো সম্ভাব্য যুক্তি থাকতে পারে। এই যেমন পিসিমা পিসিমা, আমি এইসব ছোটখাটো গ্রাম্য ঘটনার কথা বলছি না। আমি বলছি খুন অন্তর্ধানের মতো বড় বড় রহস্যের কথা। চাইলে যেগুলো নিয়ে স্যার হেনরি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে যেতে পারেন। স্যার হেনরি অত্যন্ত বিনীতভাবে বললেন, না, আমি কখনোই ওই সব প্রসঙ্গ এখানে অহেতুক টেনে আনবো না। স্যার হেনরি স্কটল্যান্ড ইয়ার্ডের একজন অবসরপ্রাপ্ত কমিশনার। আমি নিশ্চিত নিশ্চয়ই এমন অনেক খুন তছরুপির কেস আছে যেগুলো এখনো পুলিশ সলভ করতে পারেনি। আলবাত আছে। আমার তো এটা ভেবেই অবাক লাগে, একটা মিস্ট্রি সলভ করতে ঠিক কী ধরনের বুদ্ধি লাগে। সাধারণ মানুষ তো পুলিশকে একদমই কল্পনা শক্তিহীন বলে মনে করে। এবারে স্যার হেনরি প্রতিবাদ করে উঠলেন, বাইরে থেকে দেখলে ওই রকম মনে হয়। জয়েস রেমন্ডের দিকে ঝুঁকে ব্যঙ্গ করে বলল, তুমি বরং একটা কমিটি বানাও। তারা দাবি করবে কল্পনা শক্তি একমাত্র সাহিত্যিকদেরই আছে। সাহিত্যিকদের মানব চরিত্র বোঝার একটা আলাদা ক্ষমতা থাকে ম্যাডাম। সাধারণের চোখে এমন অনেক কিছুই ধরা পড়ে না যা দিয়ে আমরা উপন্যাস রচনা করতে পারি। রেমন্ড, আমি পড়ে দেখেছি, তোমার বইগুলো খুবই চিত্তাকর্ষক, কিন্তু বাস্তবে এই লোকজনেরা কি এতটাই বিরক্তিকর যতটা তুমি দেখাও? পিসিমা, তুমি তোমার বিশ্বাস তোমার কাছেই রাখো, আমার কাছে ওরা ওই রকমই। মিস মার্পেল একটা ভ্রু নাচিয়ে সেলাইয়ের ঘর বুনতে বুনতে বললেন, আমার কিন্তু তা মনে হয় না। এমন অনেক লোক আছে যারা ঠিক ভালো না আবার খারাপও না। তারা আসলে ভীষণ বোকা। মিস্টার প্যাথেরিক আবার তার স্বভাবজাত গলা খাঁকারি দিয়ে বললেন, তোমার কি মনে হয় না রেমন্ড, তুমি একটু বেশি কল্পনা করো? অতিরিক্ত কল্পনা কিন্তু ভারী বিপজ্জনক। আমি আমার ওকালতি জীবনে এমন ঘটনা প্রচুর দেখেছি যেখানে অতিরঞ্জিত বিবরণের ফলে অনেক কেসের অভিমুখ পুরো ঘেটে গেছে। যদি কোনো ঘটনাকে একদম কল্পনা ছাড়া উদ্ধার করা সম্ভব হয়, তবেই প্রকৃত সত্য সামনে আসে। জয়েস টান টান হয়ে বসে অত্যন্ত গর্বের সঙ্গে বলল, বাহ, আমি বাজি ধরে বলতে পারি আমি এই খেলায় আপনাদের সবাইকে হারিয়ে দেব। আমি একজন মহিলা, আর তোমরা স্বীকার করতে না চাইলেও এটা সত্যি যে আমাদের অনুভূতি ছেলেদের থেকে অনেক বেশি। তার উপর আমি একজন শিল্পী। আমাদের শিল্পীদেরও মানব চরিত্র আর মনের অনেক বিষয়ে খবরাখবর রাখতে হয়। আমি মানব জীবনের এমন অনেক দিক সম্পর্কে জানি যা মিস মার্পেল কল্পনাও করতে পারবেন না। হয়তো আমি সত্যি জানি না, তবে আমাদের গ্রামেও অনেক সময় অপ্রীতিকর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। ডক্টর পেন্ডার এবারে স্মিত হেসে বললেন, আমি কিছু বলতে পারি? দেখুন, আমাদের পাদ্রীতে নিন্দে করাটা এখনকার দিনের একটা ফ্যাশন হয়ে উঠেছে, কিন্তু আমাদের কানেও অনেক খবর আসে। সেক্ষেত্রে আমরাও মানব চরিত্রের এমন অনেক অন্ধকার দিকের কথা জানতে পারি যা কোনো দিন বাইরের দুনিয়ায় প্রকাশ পায়নি। খুব ভালো কথা। আমাদের এখানে বিভিন্ন পেশার মানুষ আছেন, আর তাদের সবার কাছেই চিত্তাকর্ষক কাহিনীও আছে। আচ্ছা, একটা ক্লাব তৈরি করলে কেমন হয়? আজ কি বার? মঙ্গলবার। সো উই উইল কল ইট দ্য টুইসডে নাইট ক্লাব। আমরা প্রতি সপ্তাহে জড়ো হয়ে প্রতিদিন একটা করে বাস্তব সমস্যার কথা বলবো, এমন কোনো রহস্য যেটা কেবলমাত্র তাঁরাই জানেন এবং অবশ্যই তার সমাধানটাও জানেন। আচ্ছা, আমরা এখানে কতজন আছি? 1 2 3 4 5, মোট 5 জন। জজ, তুমি আমার কথা ভুলে যাচ্ছ।
এ কথায় জয়েশ বেশ কিছুটা অবাক হলেও মুহূর্তের মধ্যে মনের ভাব লুকিয়ে নিয়ে বলল, চমৎকার। আসলে আমি বুঝতে পারিনি আপনিও এই খেলাতে আগ্রহী। তোমার প্রস্তাবটা খুবই চিত্তাকর্ষক, বিশেষত এত বুদ্ধিমান লোকেদের মধ্যে। আমি হয়তো তোমাদের মতো এতটাও চালাক চতুর নই, তবে এই সেন্ট মেরি মেডে এতগুলো বছর কাটিয়ে দেবার ফলে আমিও মানব চরিত্রের অনেক কিছুই বুঝতে পারি। আপনার মতামত সবসময় গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে কে শুরু করবেন? আমাদের মধ্যে স্যার হেনরির মতন অভিজ্ঞ মানুষ থাকতে। বেশ কিছুটা নীরব মুহূর্তের পর স্যার হেনরি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার চাকুরি জীবনের ঘটনাবহুল অসংখ্য কেসের মধ্যে যে কোনো একটা কেসকে আলাদা করে তুলে আনা কঠিন। তবে তোমরা যেরকম কেস চাইছো, এমন একটা ঘটনা বছরখানেক আগে ঘটেছিল। বিষয়টা নিয়ে খবরের কাগজে অনেক লেখালেখিও হয়েছিল, কিন্তু সেই সময় কেসটার সমাধান করা যায়নি। ফলে এক সময় ঘটনাটা অমীমাংসিত রহস্য হিসেবেই ধামাচাপা পড়ে যায়। কিন্তু কিছুদিন হলো রহস্যটার সমাধান হয়েছে। ঘটনাটা খুবই সাধারণ। তিনজনও মিলে নৈশভোজ করতে বসেছিলেন। অন্যান্য সাধারণ খাবারের সঙ্গে চিংড়িও ছিল, তবে সেটা খোলা মাছের বাজার থেকে কেনা না, টিড লবস্টার। রাতের বেলা তিনজনই অসুস্থ বোধ করে। তাড়াহুড়ো করে একজন ডাক্তার ডেকে আনা হয়। দুজন সুস্থ হয়ে ওঠেন, তবে গৃহকর্ত্রী একজন মারা যান। ইস, আপাত দৃষ্টিতে এটা একটা সাধারণ ঘটনা, ট্রোমাইন পয়জনিং এর ফলে মৃত্যু। ডাক্তারও সেই মতোই ডেথ সার্টিফিকেট দিল। মৃতদেহকে সমাধিস্থ করা হয়, কিন্তু ব্যাপারটা সেখানেই থেমে যায় না। মিস মার্কেল এবারে অত্যন্ত গম্ভীরভাবে বললেন, তারপর পাড়াপড়শিদের মধ্যে কানাকানি শুরু হলো। ঠিক তাই। এবারে আমি আমার নাটকের চরিত্রগুলোকে একটু ছোট করে বলি। আমি গৃহকর্তা ও তার স্ত্রীর নাম ধরে নিলাম মিস্টার অ্যান্ড মিসেস জোন্স, এবং মিসেস জোন্সের পরিচারিকার নাম ধরা যাক মিস ক্লার্ক। মিস্টার জোন্স একটা ওষুধ প্রস্তুতকারক সংস্থার হয়ে কাজ করে। কর্মসূত্রেই তাকে ঘুরে বেড়াতে হয়। বয়স আন্দাজ 50, বেশ সপ্রতিভ এবং সুদর্শন। ওনার স্ত্রী সাধারণ গৃহবধূ, 45-এর আশেপাশে বয়স। মিস ক্লার্ক ষাটোর্ধ্ব পৃথুলা মহিলা, মুখমণ্ডলে সর্বদা লাল আভা খেলা করে। ওটা কথা দেখেই তেমন চিত্তাকর্ষক মনে হয় না। গন্ডগোলটা সূত্রপাতটা হলো ভারী অদ্ভুত ভাবে। মিস্টার জোন্স ঘটনার আগের দিন রাতের বেলা বার্মিংহামের একটা হোটেলে রাত কাটিয়েছে। ঘটনাচক্রে সেই দিনই ব্লটিং পেপার বদলানো হয়, আর মিস্টার জোন্সের কামরা থেকে পাওয়া ব্লটিং পেপারটা চেম্বার মেইড সহজাত কৌতূহলে পড়ার জন্যে আয়নার সামনে ধরলে তাতে আবছাভাবে খাপ ছাড়া কয়টা শব্দ লেখা দেখতে পায়। সম্পূর্ণভাবে আমার স্ত্রীর উপর নির্ভরশীল। যখন ও মারা যাবে একমাত্র তখনই হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস। এর কিছুদিন পর টিন লবস্টার খেয়ে মৃত্যুর পর খবরটা কাগজে পড়ে সেই চেম্বার মেইড তার সহকর্মীদের মিস্টার জোনসের চিঠিটার ব্যাপারে জানায়। কিছুদিন আগে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার একটা ঘটনা কাগজে বেরিয়েছে। স্বভাবতই ওই হোটেল কর্মচারীরাও পুরো ব্যাপারটাকে 2 দুগুণে 4 করে নেয়। তার মানে তারা মনে করে মিস্টার জোন্স লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্যে
তার স্ত্রীকে হত্যা করে। ব্যাস, এরপর একজন পরিচারিকা তার আত্মীয়কে পুরো ব্যাপারটা চিঠি লিখে যান। ওই আত্মীয় মিস্টার জোন্স একই মফস্বলের অধীনস্থ। আত্মীয় পাল্টা চিঠি দিয়ে জানায় মিস্টার জোন্স স্থানীয় ডাক্তারের এক ত্রিশোত্তর কন্যার প্রতি বিশেষভাবে অনুরোধ। ব্যাস, তারপরেই ইচ্ছা কেলেঙ্কারি। এখন ঘটনা ছড়াতে বেশি সময় নয় না। মিস্টার জোন্সকে পত্নী হত্যাকারী হিসেবে গ্রেপ্তার করার জন্য স্কটল্যান্ড ইয়ার্ডে রোজ বেনামে চিঠি আসতে শুরু করে। ব্যাপারটা হোম সেক্রেটারি পর্যন্ত গড়ালো। যদিও বিষয়টা অত্যন্ত সাধারণ গ্রাম্য রটনা ছাড়া কোনো প্রমাণক ভিত্তি ছিল না, তবু জনরস কিছুটা ঠান্ডা করার জন্যই কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। এইটা সেই বিরলতম কেসগুলোর মধ্যে একটা, যেখানে সম্পূর্ণ গুজবের উপর নির্ভর করে তদন্তের শুরু হলেও যা আশ্চর্যজনকভাবে সঙ্গত বলে মনে হয়। কারণ অটোপসি রিপোর্ট প্রমাণ করে যে ভদ্রমহিলার মৃত্যু আর্সেনিক পয়জনিং এর জন্যই হয়েছে। লোকাল থানার সাথে মিলে তার তদন্ত শুরু করি। বাহ, ওয়ান্ডারফুল, একদম সত্যিকারের খুন। প্রাথমিক সন্দেহ স্বভাবতই গিয়ে পড়ে স্বামীর উপর, কারণ স্ত্রীর মৃত্যুতে তিনি ভীষণ লাভবান হয়েছে। চেম্বারমেডের কল্পনাপ্রসূত 100,000 না হলেও এর ফলে তিনি 8,000 পাউন্ড লাভ করলেন। ভদ্রলোকের নিজস্ব আয় ছিল খুবই সামান্য, অথচ তার জীবনযাত্রা ছিল অত্যন্ত ব্যয়বহুল, শৌখিন। বিশেষত মহিলা মহলে তার খ্যাতি ছিল। আমরা ডাক্তারের মেয়ের সঙ্গে ভদ্রলোকের সম্পর্কের সত্যতা নিয়ে খুঁটিয়ে তদন্ত করেছি। দুজনের মধ্যে অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু ঘটনার মাস 2 আগেই তাদের বিচ্ছেদ হয়ে, তারপর থেকে আর দুজনের কোনো সাক্ষ্য ছিল না। ডাক্তার নিজে অত্যন্ত বয়স, একদম সিধা সাদা আপন গোলা গোছের মানুষ। তিনি নিজেও অটোপসির রিপোর্টের ফলে হতবাক। তাকে মাঝরাতে 3 জনের অসুস্থতার খবর জানিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি গিয়েই বুঝতে পারেন মিসেস জোনসের অবস্থা অত্যন্ত সংকটজনক। মহিলার যন্ত্রণা নিরসন করার জন্য তখন তিনি নিজের ডিসপেন্সারিতে লোক পাঠান কিছু ওপিয়াম পিল নিয়ে আসার জন্য। তিনি সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু মহিলা চিকিৎসায় সাড়া দেন। ডাক্তারবাবুর ধারণাতেই আসেনি যে এক্ষেত্রে খাদ্যে বিষক্রিয়ার বাইরে কোনো হত্যার ষড়যন্ত্র থাকতে পারে, বিশেষত যেখানে নৈশভোজে একসঙ্গে 10 লবস্টার, স্যালাড, ট্রিপলে ও মাখন দিয়ে পাউরুটি খাওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তারা সমস্ত চিংড়িগুলো খেয়ে ফেলেছিলেন ও ডাক্তারের পক্ষে কৌটোগুলো দেখা সম্ভব হয়নি, কারণ ওরা ওগুলো ফেলে দিয়েছিল। ডাক্তার বাড়ির তরুণী রাঁধুনি গ্ল্যাডিস লিঞ্চকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু সে দুর্ঘটনার ফলে এতটাই ভেঙে পড়েছিল যে ভালো করে কথাই বলতে পারছিল না। ডাক্তারবাবু শুধু এইটুকু বুঝতে পেরেছিলেন, টিনের কৌটোগুলো সম্পূর্ণ অবিকৃত অবস্থাতেই মিস লিঞ্চের কাছে এসেছিল। সেগুলোতে কোনো রকম ফুটো ফাটা ছিল না। এর ফলে আপনারা বুঝতেই পারছেন, আমরা তদন্ত করতে এসে ভারী সমস্যায় পড়লাম। সবার বয়ান খতিয়ে দেখলে এটা পরিষ্কার রাতের খাবারের মধ্যে কিছু মেশানোই হয়, কারণ মিস্টার জোন্স, মিসেস জোন্স ও তার ব্যক্তিগত পরিচারিকা একই খাবার খেয়েছে। এবং এটাও মনে রাখতে হবে যে মিস্টার জোন্স ঠিক রাতের খাবার টেবিলে সার্ভ করবার পূর্ব মুহূর্তে বার্মিংহাম থেকে বাড়ি ফিরেছিল, ফলে তার পক্ষে খাবারে কিছু মেশানোর সময় বা সুযোগ তার কোনোটাই ছিল না। কিন্তু ওনার পরিচারিকা, ওই যে শক্ত সমর্থ হাসিমুখ মহিলা, মিস ক্লার্ক, আমরা অর্ধেকটাও তদন্ত করে দেখেছিলাম, কিন্তু ওর খুন করার মতন কোনো মোটিভ আমরা খুঁজে পাইনি। মিসেস জোন্স ও মিস ক্লার্কের জন্য কিছু রেখেও যাননি। উপরন্তু মিসেস জোন্সকে খুন করলে পরে বৃদ্ধাকে শেষ বয়সে আবার একটা নতুন চাকরি খুঁজতেন।
তার মানে মিস ক্লার্ককেও আমরা সন্দেহের তালিকার বাইরেই রাখতে পারি। বিষয়টা নিয়ে আমরা যখন খুব বিভ্রান্ত, তখনই একজন ইন্সপেক্টর একটা চমৎকার তথ্য আবিষ্কার করি। ওই দিন নৈশভোজের পর মিস্টার জোন্স রান্নাঘরে গিয়ে তার স্ত্রীর জন্য একমাত্র কর্নফ্লাওয়ার বানানোর নির্দেশ দেন, কারণ তার স্ত্রীর নাকি তখনই ভীষণ শরীর খারাপ লাগছিল। মিস্টার জোন্স গ্যাডিসের কর্নফ্লাওয়ার তৈরির সময়টুকু রান্নাঘরেই অপেক্ষা করে এবং সেটা গ্যাডিসের কাছ থেকে নিয়ে শোবার ঘরে চলে যায়। এটা শুনেই আমাদের মনে হলো কেসটা সলভ হয়ে গেল। আমরা চাইলেই মিস্টার জোন্সকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু মিস ব্যাথেরিক গম্ভীরভাবে মাথা নেড়ে টেবিলে আঙ্গুল ঠুকতে ঠুকতে বললেন, মোটিভ অপরচুনিটি দুই আছে। ওষুধের কোম্পানির কর্মচারী হিসাবে বিষ সংগ্রহ করাটা খুব সহজ। উপরন্তু জোন্স একজন নৈতিক মূল্যবোধহীন ব্যক্তি। এবারে রেমন্ড অত্যন্ত কৌতূহলী হয়ে স্যার হেনরিকে জিজ্ঞাসা করল, আপনারা এর পরেও লোকটাকে অ্যারেস্ট করেননি কেন? সেটাই তো ওই কেসটার সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার। মিস্টার জোন্সকে অ্যারেস্ট করার সব পরিকল্পনা যখন হয়ে গেছে, তখনই আমরা আরো একটা অপ্রত্যাশিত ঘটনা আবিষ্কার করি। মিস ক্লার্ককে এবারে প্রশ্ন করা হলে জানালেন মিসেস জোন্স সে রাতে কর্নফ্লাওয়ার স্যুপটা খান, বরং সেটা মিস ক্লার্ক নিজে খান। আসল ব্যাপারটা হলো গিয়ে প্রতি রাতে অভ্যাসবশত মিস ক্লার্ক তার মালকিনের ঘরে গেলে তিনি দেখেন মিস জোন্স অসুস্থ বোধ করছে আর মিস্টার জোন্স কর্নফ্লাওয়ার আনতে গেছে। কিন্তু মিসেস জোন্স কর্নফ্লাওয়ার স্যুপটা খেতে না চাইলে সেটা মিস ক্লার্ক নিজেই খেয়ে নেন। তাতে মিসেস জোন্স তাকে সতর্ক করে বলেন যে ডায়াবেটিসের কারণে মিস ক্লার্ক মোটা হয়ে যাচ্ছে, তাতে এত মিষ্টি স্যুপটা না খাওয়াই ভালো। শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাবে ভেবে মিস ক্লার্ক স্যুপটা খেয়েও নেন। এরপরে মিস্টার জোন্সকে সন্দেহ করার একমাত্র কারণ হলো ওই ব্লটিং পেপারের লেখার ছাপাগুলো। তাজ সে ব্যাপারে তিনি জানালেন চিঠিটা তিনি অস্ট্রেলিয়া নিবাসী তার ভাইয়ের উদ্দেশ্যে লিখেছেন। ভাই তার কাছে টাকা চেয়ে পাঠিয়েছিল। তার উত্তরে তিনি বলেছেন তিনি টাকা পয়সার ব্যাপারে সম্পূর্ণভাবে তার স্ত্রীর উপর নির্ভরশীল। স্ত্রীর বর্তমানে তার পক্ষে ভাইকে আর্থিক সাহায্য করা সম্ভব নয়। তিনি ভাইকে আরো দেখেন যে সারা পৃথিবীতে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস লোকের এরকম দুরবস্থাই চলছে। তাহলে কেসটা কি অমীমাংসিতই থেকে গেল? হ্যাঁ, কেসটা অমীমাংসিত হয়ে থেকে গেল। আমরা মিস্টার জোন্সকে অ্যারেস্ট করবার কোনো যুক্তি খুঁজে পাইনি। অনেক নীরবতার পর জয়েস বলল, দ্যাটস অল, ইজন্ট ইট? কেসটা গত বছর পর্যন্ত এখানেই দাঁড়িয়েছিল। প্রকৃত তথ্য ও এই মৃত্যু রহস্যের সমাধান এখন স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে আছে। আর 2-4 দিনের মধ্যে আপনারাও খবরের কাগজে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে আমরা বরং মিনিট 5 সময় নিই, তারপর আমাদের সমাধানের কথা জানাবো। রেমন্ড সম্মতি জানিয়ে ঘড়িতে সময়টা নোট করে নিল। আর ঠিক 5 মিনিট পর ও ডক্টর পেন্ডারকে উদ্দেশ্য করে বলল, ডক্টর আপনি প্রথমে বলুন না। আমি স্বীকার করছি, পুরো কেসটাই আমার কাছে বিস্ময়কর। আমার কেন জানি না মনে হচ্ছে ওই গৃহকর্তাটি দোষী, কিন্তু কিভাবে খুনটা করা হয়েছে আমি বুঝতে পারছি না। আমি শুধু এটুকুই বলতে পারি, লোকটা এমনভাবে বিষটা মিশিয়েছে যেটা এখনও আমরা কেউ আবিষ্কারই করতে পারিনি। আমি তো বুঝতেই পারছি না আপনারা কিভাবে কেসটা সলভ করলেন। জয়েস, ওই পরিচারিকাই নিশ্চিতভাবে এই খুনটা করেছে। মোটিভও নিশ্চয়ই একটা কিছু আছে, সেটা আমরা কিভাবে জানবো? তাছাড়া মহিলা বয়স্ক, মোটা আর কুৎসিত ছিল বলেই ওর সাথে যে মিস্টার জোন্সের কোনো ভাব ভালোবাসা ছিল না, সেটাই বা জোর দিয়ে কে বলতে পারে? আবার এমনটাও তো হতে পারে যে মালকিনের সাথে ওর মনোমালিন্য চলছিল, শেষে আর সহ্য করতে না পেরে একদম খুন করে ফেলেছে। হয়তো ওই কর্নফ্লাওয়ার স্যুপের মধ্যেই আর্সেনিক মিশিয়ে মনিবকে খাইয়েছিল।
এখন নিজেই খেয়েছি বলে মিথ্যে গল্প দিচ্ছে। মিস্টার প্যাথেরিক, আপনার কি মনে হয়? মিস্টার প্যাথেরিক দু হাতের আঙ্গুলগুলোকে জোড়া লাগিয়ে মুখের কাছে এনে পেশাদারিভাবে বললেন, কঠিন। অপরাধী কে তা বলা ভীষণ কঠিন। না, তবুও আপনাকে বলতেই হবে, আপনি এখন এই খেলা থেকে পিছিয়ে আসতে পারেন না। তাহলে বলতে হয় ওই ভদ্রলোকই অপরাধী। তিনি টাকা পয়সা দিয়ে বা অন্য কোনো উপায়ে মিস ক্লার্কের মুখ বন্ধ করেছেন। এরকম ঘটনা আমি জীবনে প্রচুর দেখেছি। মিস ক্লার্কও শেষ বয়সে এসে আর্থিক নিরাপত্তার জন্যে ওই কর্নফ্লাওয়ার স্যুপ খাওয়ার গল্পটা বানিয়েছিলেন। যদিও এটা একদমই একটা ব্যতিক্রমী কেস, টু আনইউজুয়াল। আমি কিন্তু আপনাদের কারোর সঙ্গেই একমত হতে পারলাম না। আপনারা সবাই এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ভুলে যাচ্ছেন। আরে ওই ডাক্তারের মেয়ে, আমার কি মনে হচ্ছে আপনারা শুনুন, টিন্ড লবস্টারটা খারাপই ছিল, ওইটাই খাদ্য বিষক্রিয়া হওয়ার প্রধান কারণ। মিসেস জোনস হয়তো বাকিদের থেকে একটু বেশি চিংড়ি খেয়েছিলেন, তাই ডাক্তার এসে দেখলেন তিনি মরণাপন্ন। ডাক্তার তখন ব্যথা কমাবার জন্য ওপিয়াম আনতে বাড়িতে লোক পাঠালেন। ওপিয়াম পেলটা কে ডিসপেন্সারি থেকে বের করে দিয়েছিল? নিঃসন্দেহে ওই ডাক্তারের মেয়ে। মেয়েটি মিস্টার জোনসকে ভালোবাসতো, তাই মিসেস জোনসের হাত থেকে মিস্টার জোনসকে ছাড়াবার জন্যই ওপিয়ামের বদলে সাদা আর্সেনিক দিয়ে দেয়। তাহলে মিস্টার হেনরি, এবারে আপনি বলুন, আমাদের মধ্যে কে ঠিক? স্যার হেনরি কৌতূহলী হয়ে মিস মার্পেলের দিকে চাইলেন। মিস মার্পেল হতাশভাবে মাথা নেড়ে বললেন, যা, এমন একটা ইন্টারেস্টিং গল্প শুনতে শুনতে আমি আবার একটা ঘর ভুল করে ফেললাম। স্যার হেনরি, ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। এইটা আমাকে মাউন্ট নিবাসী বৃদ্ধ মিস্টার হারগ্রিভসের কথা মনে করিয়ে দিল। বেচারি মিসেস হারগ্রিভস বুড়ো মারা যাওয়ার আগে পর্যন্ত জানতেই পারেননি যে তার স্বামীর আরেকখানা স্ত্রী আছে। শুধু তাই নয়, তাদের 5খানা সন্তানও আছে। ওই মেয়েটাও আগে হারগ্রিভসের বাড়িতে ঠিকই কাজ করত। মিসেস হারগ্রিভস তো মেয়েটার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, ভীষণ বিশ্বাস করতেন। শেষে কিনা বুড়ো হারগ্রিভস ওই মেয়েটাকে পাশের শহরে নিয়ে গিয়ে সংসার পাতলো। কেউ জানতেই পারলো না। নজর এড়াবার জন্য লোকটা আবার প্রতি রবিবার চার্চ ওয়ার্ডেনের কাজ করত। সারা জীবন লোকটা রবিবার এই কাজ করেছে। পিসিমা, আমাদের এই কেসের সঙ্গে হারগ্রিভসের কি সম্পর্ক? এই গল্পটা শুনে আমার প্রথমেই ওদের কথা মনে হলো। দুটোই ভীষণ একই রকমের ঘটনা, তাই না স্যার হেনরি? আমার মনে হয় হতভাগ্য মেয়েটা সব কনফেস করেছে, তাই আপনারা রহস্যটা সমাধান করতে পেরেছেন। হতভাগ্য মেয়ে? হতভাগ্য মেয়ে আবার এখানে কোথায়? তুমি কি ভুলভাল বলছো পিসিমা? গ্ল্যাডিস বাড়ির রাঁধুনি। তোমরা কেউ ওকে সন্দেহ করলে না, অথচ ডাক্তার ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়। ও তখন এতটা আতঙ্কিত হয়ে পড়েছিল কেন? মনে হয় ও বুঝতে পেরেছিল কি ভয়ঙ্কর কাজ ওকে দিয়ে করানো হয়েছে, তাই ও অতটা সন্ত্রস্ত হয়ে পড়েছিল। পুয়ার গার্ল। মেয়েটাকে খুনি বানাবার জন্য আপনারা নিশ্চয়ই ধুরন্ধর মিস্টার জোনসকে ফাঁসি লটকাবেন স্যার হেনরি, তাই তো? হয়তো মেয়েটার ভাগ্যেও একই করুণ পরিণতি লেখা আছে। মিস মার্পেল, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। মিস মার্পেল দৃঢ়তার সঙ্গে নিজের মাথা নেড়ে জিজ্ঞাসু দৃষ্টিতে স্যার হেনরির দিকে চাইলেন। স্যার হেনরি, আমি ঠিক বলছি তো? পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতন পরিষ্কার। প্রথমে 100 and 1000, তারপর ট্রিপল। এত কিছুর পর এটা বুঝতে পারা খুব সোজা। ট্রিফলে ট্রিফলে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড সব পরিষ্কার মানে? ওহ ও মাই ডিয়ার রেমন্ড, রাঁধুনিরা সব সময় ট্রিপলের মধ্যে 100 and 1000 মেশাবেই।
ওই গোলাপি সাদা চিনির দানা? যখনই আমি শুনলাম রাতের খাবারের ট্রিফলে ছিল আর গৃহকর্তা কাউকে চিঠি লিখে 100,000-এর কথা বলছে, তখনই আমি দুটো ব্যাপারকে এক সূত্রে গেঁথে ফেলেছি। ওই গোলাপি সাদা 100,000-এর সঙ্গেই আর্সেনিক মেশানো হয়েছিল। লোকটা আগে থেকেই রাঁধুনিকে বিষটা মেশানোর জন্য দিয়ে রেখেছিল। ইম্পসিবল! ওরা তো তিনজনেই একসাথে ট্রাইফেল খেয়েছিল। না, কখনোই নয়। তুমি বোধহয় ভুলে গেছো পরিচারিকাটির মধুমেহ আছে। একজন মধুমেহ রোগী কখনোই ট্রিফলে খাবে না। আর মিস্টার জোন্স, খুব সম্ভবত মিস্টার জোন্স 100,000 গুলোকে ওপর থেকে চেঁচে ফেলে দিয়েছিলেন। ভীষণ বিপজ্জনক কিন্তু কার্যকারী পরিকল্পনা, কেউ সন্দেহই করতে পারবে না। এবারে সবাই স্যার হেনরির দিকে চাইল। অবিশ্বাস্য হলেও সত্যি, মিস মার্পেল একদম ঠিক কথাই বলেছে। জোনসের সঙ্গে গ্যাডিস লিঞ্চেরও একটা অ্যাফেয়ার ছিল। লিঞ্চ বিবাহ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। স্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে সাহায্য করলে জোনস লিঞ্চকে বিবাহ করবে বলে প্রতিশ্রুতি করেছে। জোনসই 100,000-এ আর্সেনিক মিশিয়ে সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে তা লিঞ্চকে শিখিয়ে দেয়। গ্ল্যাডিস লিঞ্চ জোনসের সন্তানের জন্ম দিতে গিয়ে গত সপ্তাহে মারা গেছে। জোনস অবশ্য অচিরেই গ্ল্যাডিসকে ত্যাগ করে অন্য মহিলার সঙ্গে সহবাস করছে। কিন্তু গ্ল্যাডিস মারা যাওয়ার আগে আমাদের সব সত্যি বলে গেছে। ক্ষণিক নীরবতার পর রেমন্ড বলল, ওয়েল পিসিমা, দিস ওয়ান ইজ আপ টু ইউ। আমি তো ভাবতেই পারছি না তুমি কিভাবে এই সত্যিটা ধরতে পারলে। আমার তো মাথাতেই আসেনি যে বাড়ির রাঁধুনির এই কেসের সঙ্গে কোনো যোগ থাকতে পারে। ও ও ডিয়ার, তুমি জীবনটাকে আমার থেকে বেশি দেখোনি। জোনসের মতন মানুষেরা স্বভাবতই লম্পট ও দুশ্চরিত্র। বাড়িতে একজন সুন্দরী যুবতী মহিলা থাকবে, অথচ জোনসের মতো মানুষেরা সেদিকে হাত বাড়াবে না, এটা অবিশ্বাস্য। এই সমস্ত জঘন্য ব্যাপারে যত কম কথা বলা যায় ততই ভালো। মিসেস হারগ্রিভসও যে ঠিক কতটা আঘাত পেয়েছিলেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা এতক্ষণ শুনছিলেন আগাথা ক্রিস্টির গল্প অবলম্বনে দ্য টুইস্টে নাইট ক্লাব। গল্পটির অনুবাদ করেছি আমি তুনির। গল্প পাঠে আমি তুনির, তোরসা, শবরী, পল্লব, পীতম্বর ও নির্মল। আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব। প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প রহস্য। আগামী সপ্তাহে আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। মনে রাখবেন, গল্প এখানে অল্প নয়। শুভ শারদিয়া। সবাই ভালো থাকুন, সবাই ঘরে থাকুন।